খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার পর এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিস্থিতি। যুগ্ম ছাত্র জনতার ডাকে ৭২ ঘন্টার অবরোধ চলছে দুই জেলাতেই। রাঙামাটিতে বহাল আছে ১৪৪ ধারা। দিনের দ্বিতীয় দিনের মতো খাগড়াছড়ির সাথে ঢাকা ও চট্টগ্রামের সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া খাগড়াছড়ির দীঘিনালা, পানছড়ি, মাটিরাঙ্গা সহ আন্তঃ উপজেলাগুলোতে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এখন পর্যন্ত কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। এদিকে অবরোধের জেরে সাজেকে আটকা পড়েছে ১,৫০০ পর্যটক। রাঙামাটিতে এখনো থমথমে পরিবেশ, অবরোধের জেরে দোকানপাট খোলেনি। রাঙামাটির সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ থাকার পাশাপাশি আন্তঃ উপজেলা নৌ চলাচল বন্ধ রয়েছে। পাহাড়ে সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সহিংসতা তদন্তে কমিটি গঠনের কথা জানান তিনি। রাঙামাটি ও খাগড়াছড়িতে প্রশাসন, রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের সাথে মত বিনিময়ে হুঁশিয়ারি দেন তিনি। শনিবার দুপুরে হেলিকপ্টারে করে রাঙ্গামাটির বিজিবি হেডকোয়ার্টারে পৌঁছান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সাথে ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আলী। রাজনৈতিক নেতা, সুশীল সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় করেন তারা। বিদেশ থেকে পাহাড়ে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র চলছে বলে দাবি স্থানীয় সরকার উপদেষ্টার। পাহাড়ি সম্প্রীতি নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা সকলে সম্প্রীতি চাই, কিন্তু কেন জানি না কোথাও একটা ছন্দপতন হচ্ছে, এবং ছন্দপতনের ব্যাপারে প্রত্যেকের মুখে একটি শব্দ উচ্চারিত হয়েছে, ষড়যন্ত্র। যে বাইরের থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে যে আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। আমরা কোনো অবস্থায় তাদের ছাড় দিব না। আমরা কোনো অবস্থায় তাদের ছাড় দিব না। ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে, তাদের যে হাত, এটা আমরা কিন্তু ভেঙে দিব। এই যারা আইন শৃঙ্খলা অবনতি করতে চায়, আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করব, আইন শৃঙ্খলা যেন উন্নতি হয়, আপনারা আমাদের সহযোগিতা করবেন। পরে খাগড়াছড়িতে স্থানীয় রাজনৈতিক দল ও প্রশাসনের সাথে মতবিনিময় করেন তিন উপদেষ্টা। এদিকে বৃহস্পতিবার রাত থেকে সংঘর্ষের ঘটনায় এখনো থমথমে দুই জেলার পরিবেশ। ২০ সেপ্টেম্বরের রাঙামাটির ঘটনাটা নিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটি গঠন করা হবে এবং ক্ষয়ক্ষতিগুলো নিরূপণ করা হবে। যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা ব্যবস্থা করতে হবে। যে এই শহরের আমরা পাহাড়ি বাঙালি সকল সম্প্রদায়, সকল গোষ্ঠী মিলে এই শহরের সম্প্রীতি রক্ষা করব। আমরা সকল ঐক্যমত হয়েছে যে আসবে তার বিরুদ্ধে সকলে মিলে কঠোর অবস্থান নেব আমরা। যুগ্ম ছাত্র জনতার ডাকা ৭২ ঘন্টার অবরোধের জেরে দুই জেলায় বন্ধ রয়েছে দোকান, গণপরিবহন ও নৌ চলাচল। অবরোধে সমর্থন দিয়েছে ইউপিডিএফও। রেশমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাহাড়ের সহিংসতায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে এমন আশ্বাস জানিয়ে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, পাহাড়ি বাঙালিদের মধ্যে বিভেদ সৃষ্টি করে অনেক পক্ষ সুবিধা নিতে চায়। তাদের ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ির দীঘিনালায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে মত বিনিময় শেষে একথা বলেন নাহিদ। বাংলাদেশের কোনো একটি অঞ্চল অশান্তিতে থাকে, যদি সেটা যে কোনো প্রান্তে হোক না কেন, পুরো বাংলাদেশে কিন্তু তার প্রভাব পড়ে। আমরা শান্তিতে থাকতে পারি না। যারা এটার সাথে জড়িত, এই যারা দোকানপাট পুড়িয়ে দিয়েছে, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদেরকে কিন্তু আমরা বিচারের আওতায় আনবো। এবং আমরা বারবার ধরে বলছি যে আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না। জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে সিরাজগঞ্জে বিএনপির স্মরণ সভার লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি আরও বলেন, শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তিও অর্জন করতে হবে। সিরাজগঞ্জে গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্মরণ সভার আয়োজন করে বিএনপি। এতে যোগ দেন আশেপাশের এলাকার নেতাকর্মীরাও। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে বিএনপির ৩১ দফা সংস্কারে থেমে থাকলেই চলবে না, জনগণের অর্থনৈতিক মুক্তিও অর্জন করতে হবে। আমরা যদি সঠিকভাবে
সঠিক কাজটি করতে সক্ষম হই, তাহলে অবশ্যই একদিকে যেরকম দেশের মানুষের, দেশের রাজনৈতিক মুক্তি অর্জন করতে আমরা সক্ষম হব, ঠিক একইভাবে দেশের মানুষের অর্থনৈতিক মুক্তিও আমরা অর্জন করতে সক্ষম হব। আগামীতে ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে বলেও জানান তারেক রহমান। যখন দেশে জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের সামনে জবাবদিহিমূলক একটি ব্যবস্থা থাকবে, তখনই যারা সরকার পরিচালনা করবে তারা জনগণের কথা চিন্তা করবে, এবং সেই কারণেই জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করারই হচ্ছে আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য। সবাই ঐক্যবদ্ধ হলে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ করা কোনো সমাধান না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ছাত্র নেতৃত্ব তৈরি না হলে জাতীয় নেতৃত্বও তৈরি হবে না। শনিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে এসব জানান ফখরুল। এ সময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের চলমান সংকট রাজনৈতিক ষড়যন্ত্র। অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা তৈরি করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের দোসররা নানা ষড়যন্ত্র করছে। পাহাড়ের সংকট সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, দেশে বিরাজনীতিকরণের চেষ্টা চলছে, তবে দেশ পরিচালনার জন্য রাজনৈতিক সরকারের বিকল্প নেই। বিরাজনীতিকরণ কোনো অ্যান্সার না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি অনির্দিষ্টকালে, এটাকে আমি পুরোপুরি মনে করি এটা একটা খারাপ পদক্ষেপ। কারণ মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলে দিতে হবে, এটা কোনো অ্যান্সার নয়। ট্রাই টু সর্ট আউট, যখন কোথায় সমস্যাটা কী হচ্ছে সেটাকে আমরা সমাধান করার চেষ্টা করি। রাজনৈতিক যে ছাত্র সংগঠনগুলো আছে তাদের সঙ্গে আলোচনা করে তাদেরকে এটা আমি একমত, রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করা যাবে না। আগে যেমনটি জানিয়েছিলাম, যুগ্ম ছাত্র জনতার ডাকে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে দ্বিতীয় দিনের মতো ৭২ ঘন্টার অবরোধ কার্যক্রম চলছে। এই বিষয়ে খাগড়াছড়ি থেকে সবশেষ পরিস্থিতি নিয়ে জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সমীর মল্লিক। সমীর, এই মুহূর্তে দ্বিতীয় দিনের মতো যে অবরোধ কার্যক্রম রয়েছে সেটির সবশেষ তথ্য নিয়ে জানাবেন। সেখানে অনেক পর্যটক আটকা পড়েছেন খাগড়াছড়িতে, তাদের জন্য কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখুন, আমি শুরুতে আপনাকে আসলে ঘটনাস্থলে একটু বিবরণ দিতে চাই। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটি মূলত হচ্ছে যেখানে ঘটনাস্থলটা হয়েছে খাগড়াছড়ির দিঘিনা লারমা স্কোয়ারে, এবং আমার পেছনে যে জায়গাটি দেখছেন আপনি, এটি জনসংহতি সমিতি এমএল নামার কার্যালয়। সেটি কিন্তু একেবারে সেদিনের ঘটনায় পুরো ছাই হয়ে গেছে, সেটি আমি আপনাকে একটু দেখাতে চাই। এবং আশেপাশে এখানে প্রায় 9টি মোটরসাইকেল সেটি কিন্তু একদম পোড়া অবস্থায় রয়েছে। অর্থাৎ এখানে যে ঘটনার যে ক্ষত চিহ্নগুলো এখনো পর্যন্ত কিন্তু এখানে যে আগুন সেটা কিন্তু একেবারে দিকে দিকে জ্বলছে বলা যায়। এখন পর্যন্ত আগুন পুরোপুরি একেবারে নিভে গেছে, কারণ যে সমস্ত জায়গাগুলোতে আগুন দেওয়া হচ্ছে দোকানপাটগুলোতে, সেখানে আমরা দেখছি আজকে প্রায় ঘটনা রয়েছে বৃহস্পতিবার বিকেলে, আজকে রোববার সকাল, কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখছি সেখানে আগুনের যে ধোঁয়া সেটা কিন্তু উঠছে। এবং আপনি চারপাশে দেখছেন যে আসলে ধ্বংসস্তূপ। এখানে কিন্তু মানুষের, বিশেষ করে যারা ব্যবসায়ী রয়েছে তাদের একটা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা আমাদেরকে দাবি করেছে। বিশেষ করে এখানে প্রায় 102টির মতো দোকান কিন্তু একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। এখানে উভয় সম্প্রদায়ের দোকান রয়েছে, অর্থাৎ পাহাড়ি বাঙালি উভয়ের দোকান কিন্তু রয়েছে। এবং এখানে দোকান মালিক সমিতির যিনি সভাপতি, লারমা স্কয়ার বাজার পরিচালনা করেন সভাপতি, বলছেন এখানে আসলে উভয়ে, যারা পাহাড়ি বাঙালি তারা উভয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা এই ঘটনায় যারা জড়িত তাদের সুষ্ঠু বিচার ও তদন্ত দাবি করেছে। এবং আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে গতকালকে এই এলাকাটি কিন্তু পরিদর্শন করেছেন সরকারের যিনি তথ্য উপদেষ্টা রয়েছেন নাহিদ ইসলাম। তিনি পরিদর্শন করে যে বিষয়টা বলেছেন, যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং যারা ক্ষতিগ্রস্ত তাদেরকেও কিন্তু সরকারের পক্ষ থেকে সহায়তা করে। আপনি দেখছেন যে আসলে এখানে সাধারণত এগুলো বেশিরভাগই বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান ছিল, সমস্ত দোকানগুলো পুড়ে ছাই হয়ে গেছে। এবং এই এলাকাটিতেই মূলত আগুন দেওয়ার ঘটনা হয়েছে। পরবর্তীতে যেটা রাঙামাটিতেও কিন্তু ছড়িয়ে পড়েছে, খাগড়াছড়ি জেলা সদরও ছড়িয়ে পড়েছে। এবং আমরা দেখছি এখানে যে আসলে ক্ষত চিহ্নগুলো এখনো পর্যন্ত রয়ে গেছে, অর্থাৎ আজকে 3 দিন
দিন পরও কিন্তু এখানে আমরা দেখছি লারমা স্কোয়ারে যে সমস্ত দোকানগুলোতে আগুন দেওয়া হয়েছে সবগুলো একেবারে পুরোপুরি আগুন নিভে যায়নি এখনো পর্যন্ত। কিছু কিছু জায়গা থেকে ধোঁয়া উঠছে এবং মানুষ যে বলছে তাদের আসলে ব্যবসায়ীরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা আসলে নতুন করে ঘুরে দাঁড়ানো তাদের জন্য খুবই কষ্ট হবে। এবং আপনি অবরোধের যে বিষয়টা জানতে চেয়েছেন, গতকাল থেকে যে 72 ঘন্টার অবরোধ শুরু হয়েছে সেটি আসলে বলা যায় যে এক ধরনের স্থবিরতা পর খাগড়াছড়ির সাথে রাঙামাটি একই সাথে ঢাকা চট্টগ্রামের যে সড়ক যোগাযোগ সেটা বন্ধ রয়েছে এবং এখানে আন্তঃ উপজেলা যে সড়ক যোগাযোগ সেটাও কিন্তু বন্ধ রয়েছে। এবং আমরা আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, এই ঘটনাকে কেন্দ্র করে সাজেকে প্রায় 1500 মতো পর্যটক তারা 1500 মতো পর্যটক কিন্তু তারা আটকা পড়েছে এবং তারা আসলে কবে নাগাদ ফিরবে। এবং তারা আমি বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি, ইউনো আমাদেরকে জানিয়েছেন ঘটনা আসলে স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদেরকে সাজেক থেকে গন্তব্যে পৌঁছে দেওয়া আসলে সম্ভব হবে না। খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সমীর মল্লিক। দেশকে রাজনীতি শূন্য করার ষড়যন্ত্র হিসেবেই বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের চেষ্টা করা হচ্ছে, এমন অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় কথা বলেন তিনি আরও বলেন, আওয়ামী দুঃশাসনের পর রাষ্ট্র সংস্কারের যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে হবে। এ সময় তিনি বর্তমান সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়নেরও দাবি জানান। প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ানোর পরামর্শ দেন নূর। সভায় আইনজীবী অধিকার পরিষদের 101 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। জনগণের ত্রুটি চেপে ধরার ক্ষেত্রে এই সংবিধান তো আমার গণতন্ত্র, আমার মানবাধিকার, আমার মৌলিক অধিকারের সুরক্ষা দিতে পারে না গত 53 বছরে। কাজেই এই সংবিধান বাতিল করে নতুন সংবিধান রচনা করা, এটা করা যেতে পারে, সেক্ষেত্রে আমাদের আপত্তি নাই। বাংলাদেশে বিচার বিভাগ বলেন, নির্বাচন কমিশন বলেন, এই প্রতিষ্ঠানগুলো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যদি আমরা স্বাধীন না করতে পারি তাহলে এই বাংলাদেশ প্রকৃত স্বাধীনতা পাবে না। সর্বত্র পরিবর্তন হতে হবে, পুলিশ প্রশাসনে সংস্কার আনতে হবে। আমরা বারবার বলে আসছি, হাসিনার পুলিশ দিয়ে আপনি রাষ্ট্র সংস্কার করতে পারবেন না। আপনারা দেখছেন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সম্পূর্ণ অটোমেটেড মেশিনে তৈরি সাপোর্ট ফাইবার গ্লাস শীট, ব্যবসা এবার হবেই হিট। 24শে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের 79তম অধিবেশনে ভাষণ দেবেন 27 সেপ্টেম্বর। পররাষ্ট্র উপদেষ্টা জানান, রাজনৈতিক পট পরিবর্তন ও রাষ্ট্র সংস্কারের পরিকল্পনা তুলে ধরবেন ডক্টর ইউনূস। জাতিসংঘের সাইডলাইনে পাকিস্তান, নেপাল ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি। তবে দেখা হবে না নরেন্দ্র মোদীর সঙ্গে। শনিবার দুপুরে এসব তথ্য দেন তৌহিদ হোসেন। এবার জাতিসংঘের অধিবেশনে নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা। 24 সেপ্টেম্বর 57 জনের প্রতিনিধি দল নিয়ে 3 দিনের সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। এ নিয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বিশ্ব দরবারে এক নতুন বাংলাদেশকে পরিচয় করে দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের অধিবেশনে আমাদের কাছে একটি বিরাট সুযোগ বিশ্ব দরবারে এই বৈষম্যহীন ন্যায়ভিত্তিক বাংলাদেশকে উপস্থাপনের জন্য। 3 দেশের প্রধানমন্ত্রী ছাড়াও জাতিসংঘের মহাসচিব ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। তবে এই যাত্রায় দেখা হচ্ছে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। জনাব মোদী একটু আগে চলে আসছেন আর আমাদের চিফ অ্যাডভাইজার একটু দেরিতে যাচ্ছেন, কাজেই তাদের ওখানে দেখা হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। যথেষ্ট উচ্চ পর্যায় থেকে ভারত থেকেও তো বিভিন্ন সময় অগ্রহণযোগ্য কথাবার্তা হয়েছে, আমরা জানি সেটা। কাজে এটা আমার মনে হয় এতটা গুরুত্ব দিয়ে বিবেচনা না করা উচিত। আর এই কারণে দেখা হচ্ছে না বা উনি দেখা করবেন না আমার তা মনে হয় না, কারণ আসলেই তো যেহেতু ওভারল্যাপ করছে না টাইম, দেখা হওয়া কঠিন। তবে দ্বিপাক্ষিক বৈঠক হবে পররাষ্ট্র উপদেষ্টা ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু টানাপোড়েন চলছে, এটা কিন্তু স্বীকার করতে হবে প্রথমেই, কারণ সমস্যার সমাধান করতে হলে তো সমস্যার অস্তিত্ব অস্বীকার করলে চলবে না। আমরা অবশ্যই চেষ্টা করবো সেই টানাপোড়েন যাতে আমরা পেছনে ফেলতে পারি এবং একটি সম্পর্ক ওয়ার্কিং রিলেশন সৃষ্টি হয়। এই সময় এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামের সংঘাতে তৃতীয় দেশের ইন্ধন নয়, অভ্যন্তরীণ সংকট হিসেবে দেখছে ঢাকা। আমরা এটাকে আমাদের অভ্যন্তরীণ একটা সমস্যা হিসেবে দেখছি এবং সেটা সমাধানের চেষ্টা করছি। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুক্তিযুদ্ধের অমীমাংসিত ইস্যুগুলো তুলে ধরা হবে কিনা এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান পররাষ্ট্র উপদেষ্টা। যখন ফিরে আসবো তখন তো আবার আপনাদের মুখোমুখি হবো। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিচারালয়ে মানুষ যেন হয়রানি না হয়,
গায়েবী ও ঢালাও মামলার সংস্কৃতি থেকে বের হওয়ার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠান, এতে যোগ দেন বিচার বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে আইন উপদেষ্টা জানান, বিগত সরকার গায়েবী ও ঢালাও মামলার যে সংস্কৃতি শুরু করেছিল সেখান থেকে বের হতে হবে। গায়েবী মামলা এবং ঢালাও মামলার একটা কালচার শুরু করেছিল, আমরা সেটা থেকে বের হতে চাই। মানুষের মনে অনেক ক্ষোভ আছে, অনেক অসন্তোষ আছে, এই সমস্ত গায়েবী মামলা দেখার সংস্কৃতি দেখার অভ্যস্ততা আছে। অনেকের বিরুদ্ধে ঢালাও মামলা হয়ে যাচ্ছে। আপনারা যারা নিম্ন আদালতের বিচারকরা আছেন, আমার চেয়ে আপনারা আইন ভালো জানেন। বিচারিক আইনগত প্রক্রিয়ার মধ্যে থেকে মানুষকে যতটা পারা যায় হয়রানি থেকে মুক্তি দেন। এ সময় অ্যাটর্নি জেনারেল মন্তব্য করেন, বিগত সরকারের দোষরা এখনও বিচার বিভাগের গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। বিগত সময়ে যেসব বিচারক ফ্যাসিজমের দোষর হিসাবে মানুষের অধিকার হরণে ভূমিকা পালন করেছেন, তারা এখন গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ পোস্টিংয়ে রয়েছেন। এ বিষয়ে চলমান থাকলে জাতির কাছে ভুল মেসেজ যাবে। তার দাবি, ৫ আগস্টের পর কেউ বিচার বহির্ভূত হত্যার শিকার হয়নি, যার কৃতিত্ব অন্তর্বর্তী সরকারের, কোনো রাজনৈতিক দলের নয়। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এরই মধ্যে অভিযুক্ত ৬ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আটক হয়নি ফিরোজ কবির ও আব্দুস সামাদ। এদিকে FH হলে অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস আল মামুনকে নতুন প্রভোস্ট হিসেবেই নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার সকালে ছাত্র প্রতিনিধিদের সাথে আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসব তথ্য জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে গেল বুধবার চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয় তোফাজ্জল হোসেনকে। বরগুনার মানসিক প্রতিবন্ধী এই যুবক হত্যায় সৃষ্টি হয় আলোড়ন। এই ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রাথমিকভাবে দোষীদের চিহ্নিত করে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয়ে প্রক্টর সাংবাদিকদের জানান, এই ঘটনায় ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। নিয়োগ দেওয়া হয়েছে হলের নতুন প্রভোস্টকে। বলেন, দোষীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। তদন্ত কমিটি হবে, আপনারা জানেন প্রক্রিয়াটা। প্রাথমিকভাবে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং আজকে কালকের মধ্যে তদন্ত কমিটি কেন্দ্রীয়ভাবে গঠিত হবে। তদন্ত কমিটির কাজ চলমান থাকবে এবং প্রক্রিয়া হলো তদন্ত কমিটির সুপারিশ সিন্ডিকেটে উত্থাপিত হবে, সেখানে একটা ট্রাইব্যুনাল হবে, এই প্রক্রিয়া চলবে। এই সময় তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকবে কিনা সেটা সকল দলের প্রতিনিধিদের সাথে আলোচনা করে ঠিক করা হবে। ডাকসুর সক্রিয় করার বিষয়েও কথা বলেন তিনি। আস্থার জায়গাটা ফিরে না আসা পর্যন্ত একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে। বৃহত্তর শিক্ষার্থী সমাজ ওই আগের অবস্থায় ফিরে যেতে চান না। আমরা চাই অতি দ্রুত ডাকসু কার্যক্রম চালু করতে, বাট এতে আরও অনেক বৃহত্তর গোষ্ঠীর সাথে আলাপ আলোচনার দরকার আছে। আমরা সেই আলোচনাগুলো চালিয়ে যাচ্ছি। ছাত্রলীগ ছাড়া ক্যাম্পাসে সক্রিয় ছাত্র সংগঠনের প্রতিনিধিরা এসব বিষয়ে ভিসির সঙ্গে বৈঠক করেন। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের দখলে থাকা লাওয়াছড়া জাতীয় উদ্যানের 5 একর জায়গা উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধারকৃত জায়গায় লাগিয়েছে ফলদ ও বনজ গাছের চারা। লাওয়াছড়া বনের সব অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবি স্থানীয়দের। সম্প্রতি মৌলভীবাজারের কমলগঞ্জের সংরক্ষিত বনভূমি লাওয়াছড়া জাতীয় উদ্যানের জমি উদ্ধারে কাজে নামে বন বিভাগ। অভিযানে নেমে ডরমেটরি এলাকার 5 একরের এই জমিটি দখলমুক্ত করে। অবৈধভাবে দখল করে এখানে লেবু বাগান করেছিলেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ। স্থানীয়দের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে তিনি জমি দখল করেন। এই স্থানীয় এমপি সাহেব ক্রয় করে রাখছে, ওনার লোকজন এটা দেখাশোনা করতো আর কি। আর এই সাইডে ওনার চা বাগান, এটার সাথে এটাও করতো আর কি, পরিচর্যা করতো। এখন আমরা কর্তন করে চারা লাগাই দিছি। স্থানীয় মন্ত্রী মহোদয় আছে, ওনার আন্ডারে এটা আছে। এরপর থেকে কয়েকদিন আগে এটা আমরা বেদখল থেকে উদ্ধার করে আমরা চারা রোপণ করে দিচ্ছি। দখলগুলো আছে সবকিছু উদ্ধার করিয়া বর্তমানে খাবারের
গাছ লাগানো কিংবা আবাসস্থান তৈরি করলে লাগাছড়ার জন্য বন্যপ্রাণীর জন্য ভালো। বন বিভাগের দাবি, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে তারা জমি উদ্ধারের উদ্যোগ নিলেও সফল হননি। বর্তমানে উদ্ধারকৃত জায়গায় 9 প্রজাতির প্রায় 5000 ফলদ ও বনজ গাছের চারা লাগানো হয়েছে। 5 একর জায়গা এখানে অনেকটা বেদখলেই ছিল। জায়গাটাকে আমরা বিভিন্ন বন্যপ্রাণী উপযোগী, খাদ্য উপযোগী এবং তার বসবাস উপযোগী কিছু প্রজাতির চারা দিয়ে আমরা প্রায় 9 প্রজাতির চারা দিয়ে আমরা এই জায়গাটা আপনার পুনরুদ্ধার করেছি। লাউয়াছড়া জাতীয় উদ্যানের চারপাশে আরও জমি অবৈধভাবে দখল করে রেখেছে ভূমিদস্যুরা। সেগুলো উদ্ধারের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সরকার পরিবর্তনের পর সিটি কর্পোরেশনের তৎপরতার অভাবে আবারও হকারদের দখলে সিলেট নগরীর অনেক ফুটপাত ও প্রধান সড়ক। পথচারীদের চলাচল বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি বেড়েছে যানজট। ভ্রাম্যমাণ আদালত ও নিয়মিত তদারকির অনুপস্থিতিতে এমন বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে অভিযোগ নগরবাসীর। তবে দ্রুত ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার আশ্বাস কর্তৃপক্ষের। কিছুদিন আগেও সিলেট নগরীর প্রধান সড়কগুলো ছিল হকার মুক্ত, ছিল না যানজটের ভোগান্তি। তবে সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে জনপ্রতিনিধির অনুপস্থিতিতে অনেকটাই নিষ্ক্রিয় সিটি কর্পোরেশন। এ সুযোগে আবারও হকারদের দখলে নগরীর অধিকাংশ ফুটপাত ও প্রধান সড়ক। শহরের গুরুত্বপূর্ণ সব পয়েন্ট হকারদের দখলে চলে যাওয়ায় ভোগান্তি বেড়েছে। যানজটের পাশাপাশি নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে বলে অভিযোগ নগরবাসীর। ফুটপাতে তো তারা বসেছেই, ফুটপাত থেকেও তারা এখন রাস্তায় চলে আসছে, যার কারণে এখন সিলেটে যানজটের পরিমাণটা অনেক বৃদ্ধি পেয়েছে। এই বছরের 10 মার্চ সিলেটে প্রায় 2500 হকারকে সদরের লালদিঘির পারে অস্থায়ীভাবে পুনর্বাসন করা হয়। তবে হকারদের অভিযোগ, সেখানে পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব ও বেচা বিক্রি কম হওয়ায় আবারও তারা ফুটপাতে বসতে বাধ্য হয়েছেন। একজন মানুষের বালা লাগছে কত কইলাম 300 টাকা, এখন 200 টাকা। আপনার বালা ফুসলে দিলেই দামেও 8টার মাঝে 40 লাগছে লইলা। কোনোদিন বিসমিল্লাহ হয় না, তে পকেট থেকে যায় আরো টাকা। এটা 2 পিস বেশি 3 পিস বেশি ধরে লাইন 3 এক একজনের 3 লাখ 2 লাখ যা পুঁজি আসলো সবই শেষ। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ স্বীকার করে বলছে, ভ্রাম্যমাণ আদালতের অভাব ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কম থাকায় হকাররা আবারও অনেক ফুটপাত ও সড়ক দখল করেছেন। তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস তাদের। ছাত্র অভ্যুত্থানের এই ঘটনার পর থেকে আসলে আইনশৃঙ্খলা বাহিনী না থাকার কারণে আমরা কিছুটা মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমটা বন্ধ থাকার কারণে তারা আবার সবাই সড়কে চলে আসে। আমরা আশা করছি শীঘ্রই তাদেরকে আমরা একটা ওই নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে পারবো। দ্রুত নগরীর ফুটপাত ও প্রধান সড়কগুলো দখলমুক্ত হবে, কমবে যানজটের ভোগান্তি, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা। সেপ্টেম্বরেই মারা গেছে 4 জন। পরিস্থিতি বিবেচনায় আলাদা ওয়ার্ড খোলার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেডিকেল কর্তৃপক্ষ। চট্টগ্রামে 8 মাসে ডেঙ্গুতে মারা গেছেন 12 জন। এর মধ্যে কেবল সেপ্টেম্বরে মারা গেছেন 4 জন। গেল 2 মাস ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে বাড়ছে ডেঙ্গু রোগী। বর্তমানে ভর্তি আছেন 45 জন। আবার পরীক্ষা করা বললে ওষুধ চলে, স্যালাইনের প্যারাসিটামল চলে যে এখন আর কিছু নয়। মোটার ওষুধ ছিটাই, কিংবা এখানে হসপিটালও কিন্তু ছিটাচ্ছে না। যদি ছিটাই তাহলে এই মহামারী রোগ থেকে মানুষ মনে করেন অন্তপক্ষে কিছুটা রেহাই পাবে। মশার ওষুধও ছেটানো হচ্ছে। আমার মনে হচ্ছে এডিস মশা হয়তো বৃদ্ধি পাচ্ছে এবং দুপুরের দিকে এবং রাতের দিকে পশ্চিম বাকলিয়া ডিসি রোডের এলাকায় খুবই মশার উপদ্রব। ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে এরই মধ্যে বিশেষ ওয়ার্ড চালু করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। মজুদ আছে পর্যাপ্ত কিট সহ ওষুধপত্র। হাসপাতালে ডেঙ্গুর পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। একটা হচ্ছে ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে এবং যে সমস্ত এখানে যদি জায়গা না হয় তাহলে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ডেঙ্গুর আলাদা কর্নার করেছি। ডেঙ্গুর পর্যাপ্ত পরিমাণ কিট আছে। তারপর হচ্ছে এখানে নর্মাল স্যালাইন যেটা ফ্লুইড ম্যানেজমেন্ট যেটা বেশি জরুরি, এটার জন্য নর্মাল স্যালাইনের পর্যাপ্ত ব্যবস্থা আছে। ডেঙ্গুতে মৃত্যু ও জটিলতা এড়াতে সময়মতো রোগীর চিকিৎসা শুরুর উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। জাতীয় ওষুধ ছাড়া অন্য কোনো ওষুধ জ্বর কমানোর জন্য আমরা নিব না। আমরা অনেক সময় দেখি যে ডাইক্লোফেন বা অন্যান্য ব্যথার ওষুধ যেগুলো জ্বর কমানোর জন্য ইউজ করা হয়, অনেক সময় গ্রাম্য চিকিৎসক অথবা নিজেরাই জ্বর বেশি হলে এটা দিয়ে দেয়। এটা কিন্তু খুব খারাপ পরিণতি হতে পারে। চলতি মৌসুমে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 986 জন।
এর মধ্যে 565 জন নগরীর বাসিন্দা, বাকিরা বিভিন্ন উপজেলার। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি। ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর নিয়ে জানাতে এই মুহূর্তে ফরিদপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী SM মাসুদুর রহমান। মাসুদুর, ফরিদপুরে এবার ডেঙ্গুর প্রকোপ কেমন দেখছেন? হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা পর্যাপ্ত পাচ্ছেন কিনা ডেঙ্গু আক্রান্তরা? হ্যাঁ, ডেঙ্গুর প্রকোপ দিনকে দিন বেড়ে চলেছে। গত এক সপ্তাহের কথা যদি বলি, গত এক সপ্তাহের তুলনায় বর্তমানে 3 গুণ রোগী ভর্তি, অর্থাৎ পরিসংখ্যানটা সিভিল সার্জন অফিস থেকে এমনটি জানিয়েছেন যে ফরিদপুরে গত 24 ঘন্টায় 14 জন নতুন রোগী বিভিন্ন হসপিটালে ভর্তি হয়েছে এবং সেই নতুন রোগী সহ মোট এখন পর্যন্ত বর্তমানে 31 জন রোগী ফরিদপুরে 9টি উপজেলা এবং ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি আছে। আমি এখন দাঁড়িয়ে আছি ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালে, যেখানে গত 24 ঘন্টায় নতুন 1 জন রোগী সহ 19 জন রোগী এই হসপিটালে বিভিন্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে ইতিমধ্যে অন্যান্য যে 9টি উপজেলা, সেই 9টি উপজেলাতেও রোগীরা ভর্তি আছে। আমি কথা বলছি ফরিদপুর সিভিল সার্জন ডাক্তার সাজাদা বেগমের সাথে। তিনি যেমনটি জানিয়েছেন, ধীরে ধীরে এই যে ডেঙ্গুর প্রকোপ এটা বৃদ্ধি হচ্ছে। আমি খোঁজ নিয়ে দেখেছি যে বিভিন্ন হসপিটালগুলোতে যে ডেঙ্গুর যে আক্রান্ত রোগীদের কিট এবং স্যালাইনের যে বিষয়টা তিনি সেটা পর্যালোচনা করছেন। তবে কিট পর্যাপ্ত আছেন বলে তিনি জানিয়েছেন, কিন্তু স্যালাইনের কিছু সংকট আছে, তিনি স্যালাইনের জন্য বরাদ্দ চাইবেন। আমি কথা বলেছি ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সাথে। তিনি বলেছেন যে আমরা ইতিমধ্যে এই ডেঙ্গুর যে প্রকোপ, এই প্রকোপ নিরসনের জন্য আমি বিভিন্ন যে 9টি উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং পৌরসভার যে প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন যে ডেঙ্গু প্রতিরোধে যে সাধারণ নাগরিক মানুষকে সচেতন করতে যে ধরনের কার্যক্রম নেওয়া প্রয়োজন দ্রুত সেই কার্যক্রম হাতে যেন নেওয়া হয়। তার মধ্যে মাইকিং করা, সাধারণ মানুষের ভিতরে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করার কার্যক্রম তিনি হাতে নিয়েছেন। আমি যে ডেঙ্গু পরিস্থিতি, সেই ডেঙ্গু পরিস্থিতির এই বছর এই মৌসুমে এখন পর্যন্ত ফরিদপুরে 119 জন রোগী শনাক্ত হয়েছে বিভিন্ন হসপিটালে এবং এই মৌসুমে 1 জন মৃত্যুর সংবাদ আমাকে নিশ্চিত করেছেন সিভিল সার্জন। এছাড়া যে পরিস্থিতি হয়েছে, আমাদের হসপিটালের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, যদিও বিভিন্ন হসপিটালে এখনো পর্যন্ত ডেঙ্গুর কোনো ইউনিট খোলা হয়নি, তবে রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে তারা আলাদা ইউনিট খুলবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল ফরিদপুরের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ অবস্থা। ফরিদপুর থেকে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন SM মাসুদুর রহমান। বাসাবাড়িতে কাজ করতে গিয়ে রাজশাহীর 40% গৃহকর্মী নির্যাতনের শিকার হচ্ছেন। তাদের মধ্যে শতকরা 91% আনুষ্ঠানিক অভিযোগ করেন না। নিয়োগের সময় চুক্তিপত্র হওয়ার কথা থাকলেও 99% গৃহকর্মী এই নীতিমালা ও চুক্তিপত্রের বিষয়ে জানেন না। সম্প্রতি রাজশাহীর 4টি ওয়ার্ডে গৃহকর্মীদের ওপর জরিপ চালায় বেসরকারি সংস্থা ACD। তাদের তথ্য মতে 99% গৃহকর্মী জানেন না গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি অনুযায়ী চুক্তিপত্রের মাধ্যমে তাদের কাজের ধরন, ছুটিসহ বিভিন্ন সুবিধার বিষয়টি নিশ্চিত করার কথা গৃহকর্তার। আমরা যে বাসাবাড়ি কাজ করি সেটা আমাদের কোনো চুক্তি নেই। আমাদের যদি কোনো বাসায় থেকে হুট করে বাদ দিয়ে দেয় তো আমরা বেকার হয়ে যাই। আমি যে 1.5 বছর ধরে যে কাজ করছি এখন চুক্তি কেউ বলেও নি, আমি জানিও না যে চুক্তি হয়। 93% গৃহকর্মী পান না মাতৃত্বকালীন ছুটি। 40% নানামুখী নিপীড়নের শিকার হলেও পুলিশের কাছেও যান খুবই কম। কখনো কখনো শারীরিক নির্যাতনের শিকার হন, কখনো কখনো দুর্ব্যবহারের শিকার হন, কিছু কিছু ক্ষেত্রে তারা যৌন হয়রানির কথাও বলেছেন। এরকম নানান ধরনের হয়রানির কথা আমরা শুনে থাকি। কিন্তু এই প্রসঙ্গটি বলে রাখি যে অন্তত 40% গৃহকর্মী এই ধরনের দাবি করেছেন, বাকি 60% দাবি করেননি। 2015 সালে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি প্রণয়ন করা হলেও তা আইনে পরিণত করা হয়নি। কোথায় গেলে আর কিভাবে আইনি সহায়তা পাওয়া যাবে তা নিয়ে সচেতনতা কার্যক্রম বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। নারী শিশুদের জন্য আলাদা হেল্প ডেস্ক রয়েছে। ইভেন আমাদের যে ভিকটিম সাপোর্ট সেন্টার রয়েছে, এই ভিকটিম সাপোর্ট সেন্টারেও কিন্তু তাদের অভিযোগ কোনো ধরনের টাকা পয়সা ছাড়াই লেখা হয় এবং আইনগত সকল সেবা দেওয়া হয়, কিন্তু তারা সেটা জানেই না। এই সচেতনতার অভাব তাদের রয়েছে। আর এই আইনটা হলে যেটা হবে যে যারা গৃহকর্মীদের পক্ষ থেকেও সুবিধা হবে এবং যারা তাদেরকে গৃহকর্মে নিয়োজিত করেন তাদের পক্ষ থেকেও সুবিধা হবে। দেশে প্রায় 40 লাখ গৃহকর্মী আছেন, যাদের 84% দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন। মুস্তাফিজ গনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।
নদী রক্ষায় বড় সংকট এখন প্লাবনভূমি দখল। কীর্তনখোলা, কর্ণফুলী, গোমতী, বুড়িগঙ্গা সহ ৮ নদীর এই এলাকা দখল করে উঠেছে ১২,৩১২টি স্থাপনা। এতে বর্ষায় ব্যাহত হচ্ছে পানি প্রবাহ, তীব্র হচ্ছে বন্যা। আর এই দৌরাত্মের পেছনে রয়েছে নানা পর্যায়ের প্রভাবশালীরা। মুন্সিগঞ্জ শহরের পাশ ধরে চলা ধলেশ্বরীর ২ তীরে হয়েছে শিল্প কারখানা। ২০১৯-এ ২৫৬টি অবৈধ স্থাপনা চিহ্নিত করে উচ্ছেদ শুরু করার পরেও বন্ধ হয়ে যায় সেই অভিযান। সেখানে এখন অবৈধ স্থাপনা প্রায় ৯০০। নদীরক্ষা কমিশনের সমীক্ষা আরও বলছে, সবচেয়ে বেশি দখল বরিশালের কীর্তনখোলায়, এরপরই চট্টগ্রামের কর্ণফুলী, কুমিল্লার গোমতী, ঢাকার বুড়িগঙ্গা, ধলেশ্বরী তুরাগ ও পার্বত্য এলাকার বাঁকখালী ও সাঙ্গু নদী। সারা দেশে নদী দখলদার প্রায় ১ লাখ। মন্ত্রী বাহাদুরগণ তো ছিলেনই, তাদের কিন্তু সহযোগিতা ছিল না, এবং তার মধ্যে অনেকেই ছিলেন বাস্তবিকই আমরা দেখেছি ২-১ জন, তারা নিজেরাই এবং তাদের নিজেদের লোকজন তারা নদী দখল করে কোথাও কোথাও আছেন। এবং আমি ২-১টা উপজেলায় দেখতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছি, এসে বলেছে আপনি উপজেলায় গিয়েছেন নদী দেখতে, উপজেলায় যেতে হবে না। গবেষকেরা বলছেন, আইন অনুযায়ী নদীর সর্বোচ্চ সীমা থেকে ১৫০ ফুট পর্যন্ত প্লাবনভূমি, অথচ এই অংশে দখল সবচেয়ে বেশি। এতেই বাড়ছে বন্যার তীব্রতা। নদীর যে প্রস্থ এবং গভীরতা প্লাবনভূমির দুটোই কমে যাচ্ছে, আমি বলবো যে দ্রুত কমে যাচ্ছে এবং মারাত্মকভাবে কমে যাচ্ছে, যার কারণে নদীর রিজার্ভার বা ধারণ ক্ষমতা কমে যাচ্ছে। এতে করে হচ্ছে কি, বর্ষার সময় যখন অনেক পানি আসে, তার ধারণ ক্ষমতা যদি কমে যায়, নদীর তলায় বা নদীর গভীরতা যদি কমে যায়, স্বাভাবিকভাবে পানি তার জায়গা নেবে এবং পানির উচ্চতা বাড়বে। এতে করে কিন্তু বন্যার উচ্চতা বেড়ে যাচ্ছে বা বন্যার তীব্রতা বেড়ে যাচ্ছে। কমিশনের হিসেবে দেশে নদী আছে ১০০৮টি। এই নিয়ে প্রশ্ন ওঠায় কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। প্রকৃত সংখ্যা জানা যাবে নভেম্বর নাগাদ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুনামগঞ্জে হাওরে জিও মেমব্রেন ও হেরিংবোন বন্ডের নতুন প্রযুক্তির বাঁধ নির্মাণের সফলতা পেয়েছে পানি উন্নয়ন বোর্ড। হাওর এলাকায় বাঁধটি নির্মাণ করা গেলে আগাম বন্যার হাত থেকে ফসল রক্ষা করে কমানো যাবে কৃষকের ক্ষতি। ২০২৩ সালে সুনামগঞ্জের ধর্মপাশার ধানকুনিয়া হাওরে পরীক্ষামূলক জিও মেমব্রেন ও হেরিংবোন বন্ডের ৭৩ মিটার বাঁধ তৈরি করা হয়। এবারের বন্যায় মাটির বাঁধ ভেঙে গেলেও অক্ষত রয়েছে এই বাঁধটি। এই অবস্থায় আগাম বন্যা থেকে ফসল রক্ষায় মাটির পরিবর্তে বিশেষ প্রযুক্তির এই বাঁধ নির্মাণের দাবি কৃষকদের। এই বাঁধটা মনে করেন বিরাট উপকার হয়েছে আমরা, আর যে সাইডে না হয়েছে এই জায়গাটা মনে করেন আফালে ডেউয়ে ভেঙে লাগছে আফর। প্রতি বছর আপনার এই যে শত শত কোটি টাকা দিয়ে আপনার রাস্তার প্রকল্পগুলো করে, প্রতি বর্ষাকাল আসে নদী ভাঙনের ইয়ার কারণে, পানির কারণে সবগুলো রাস্তা ভাঙে যায়। এগুলো আমরা স্থায়ী বাদ চাই। প্রতি বছর হাওরের ফসল রক্ষায় খরচ হয় ১৫০ থেকে ২০০ কোটি টাকা, যা তেমন কাজেই আসছে না ফসল রক্ষায়। উল্টো বিপুল পরিমাণ ফসলের পাশাপাশি অপচয় হয় সরকারি অর্থের। নতুন প্রযুক্তির বাঁধটি টেকসই এবং খরচ তুলনামূলক কম বলছে পানি উন্নয়ন বোর্ড। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে আলাপ করেছি। ইতিমধ্যে আমরা পরীক্ষামূলকভাবে আর একটু বৃহৎ আকারে, অর্থাৎ আমরা এই কাজটি আমরা ৭৩ মিটার দৈর্ঘ্যে বাস্তবায়ন করেছি। এটি যদি আমরা ১ কিলোমিটার দৈর্ঘ্যে বাস্তবায়ন করে দেখতে পারি, তাহলে এর সুফল আরও সম্পর্কে ধারণা পাওয়া যাবে। ১০০ মিটার মাটির বাঁধ নির্মাণে যেখানে খরচ হয় প্রায় ২৫ লাখ টাকা, সেখানে এই বাঁধটি লাগে ৪০ লাখ টাকা। তবে এসব বাঁধের স্থায়িত্বকাল অন্তত ১০ বছর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রমিক অসন্তোষ ও অস্থিরতার কারণে আগামী ২ মৌসুমে পোশাক রপ্তানির আদেশ ১০ থেকে ১৮% কমার আশঙ্কায় শিল্প মালিকরা। চলমান সংকটকে সুবিধাভোগী গোষ্ঠীর ফায়দা হাসিলের পথ বলে মনে করছে বিজিএমইএ। আর শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার পাশাপাশি আলোচনার তাগিদ শ্রমিক নেতাদের। নানা চড়াই উতরাই পেরিয়ে গত ৪ দশকে রপ্তানি খাতে শীর্ষে তৈরি পোশাক শিল্প। তবে ছাত্র আন্দোলন ও বন্যায় আমদানি রপ্তানি ব্যাহত হওয়ায় ক্ষতির মুখে রপ্তানিকারকরা। এর সাথে শিল্পাঞ্চলের শ্রমিক অসন্তোষের কারণে আবারও শঙ্কায় এই শিল্প। আশুলিয়া, গাজীপুর ও সাভারে দীর্ঘদিন ধরে শ্রমিক আন্দোলন চলছে।
তবে ঠিক সময়ে বেতন বোনাস দেওয়া সহ ন্যায্য দাবি পূরণ হলে শ্রমিক অসন্তোষ হতো না বলে মনে করেন নেতারা। আন্দোলনের কারণে রপ্তানি আদেশ কমার দায়ও নেবেন না তারা। মজুরিটা দেওয়া হয়, ওভারটাইমটা, সেটা নির্ধারিত সময়ে দিতে হবে আইনানুগ। 7 কর্মদিবসের মধ্যে, ক্যালেন্ডার মান্থ শেষ হওয়ার 7 কর্মদিবসের মধ্যে যদি কোনো হলিডে থাকে তাহলে পরবর্তী ডেটে এটা দেওয়া এনশিওর করতে হবে। কোনো কারণে শ্রমিকের একটু লেট অ্যাবসেন্টের কারণে 5 মিনিট 2 মিনিট লেটের কারণে কর্তন করা যাবে না। 3 নম্বর হচ্ছে তাদের টিফিন বিলটা যেটা দেয়া হচ্ছে খুবই অপ্রতুল। বিজিএমইএ বলছে চলমান পরিস্থিতির কারণ শ্রমিক অসন্তোষ নয়, বরং স্বার্থন্বেষী মহলের ষড়যন্ত্র। রাজনৈতিক অস্থিরতাকে কাজে লাগিয়ে এই শিল্প ধ্বংসের পায়তারার অভিযোগ তাদের। সংকট সমাধান না হলে পাশের দেশে ক্রয়াদেশ চলে যাওয়ার শঙ্কায় তারা। যে অর্ডারটা এর মধ্যে হতে পারত, সেই অর্ডারগুলো 15 থেকে 18% অর্ডার আমাদের যে সমস্ত মালিকদের সাথে কথা হচ্ছে তাতে আমরা বুঝতে পারছি যে আগামী 3 মাসের অর্ডার কিছুটা হলেও কমে গেছে বা চলে যাচ্ছে। ইন্ডাস্ট্রিগুলোর সিকিউরিটি এবং সেফটি যদি দিতে পারেন, আমরা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপের উপরে জোর দিয়ে মালিক শ্রমিক সমঝোতার মাধ্যমে এই ফ্যাক্টরিগুলো একটু চালাই। বিশ্বে দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে অন্তর্বর্তী সরকারকে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর আহ্বান শিল্প উদ্যোক্তাদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতিষ্ঠার 10 বছর পর প্রথমবারের মতো নির্বাহী কমিটির নির্বাচন হয়েছে ঢাকা বোট ক্লাবে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছেন নাসির ইউ মাহমুদ। শনিবার দুপুর 2:30টায় শুরু হয় ভোট গ্রহণ, চলে সন্ধ্যা 7:30টা পর্যন্ত। নির্বাহী কমিটির 10টি সদস্য পদে প্রার্থী ছিলেন 20 জন। মোট ভোটার ছিল 2480 জন। ভোট দিয়েছেন 1379 জন। এই নির্বাচনের আগে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন রুবেল আজিজ। এদিন ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সদস্যরা। সেখানে ক্লাবটির সাবেক ও বর্তমান সভাপতি সহ সদস্যরা উপস্থিত ছিলেন। নতুন ভবনে নানা ধরনের খেলাধুলার আয়োজন থাকবে বলে জানান সদস্যরা। ঢাকা বোট ক্লাবকে দেশসেরা ক্লাব হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান তারা। বেশি এমফাসাইজ করেছি আমরা স্পোর্টসের উপরে, যেমন ইনডোর 4টি কোর্ট আছে, ব্যাডমিন্টন কোর্ট, আর 3টি স্কোয়াশ কোর্ট আছে, সেটাও ইনডোর। এছাড়া জিম থাকবে 15,000 স্কোয়ার ফিটের উপরে, আর সাথে রেস্ট হাউস হতে অন্যান্য অনেক ফ্যাসিলিটিস এই বিল্ডিংয়ে আছে। 5.5 লাখ স্কোয়ার ফিটের এই ভবনটি হয়ে গেলে আমাদের মেম্বারদের সকল চাহিদা পূর্ণ হবে। আর সবচেয়ে বড় কথা হলো যে এটার মাধ্যমে এটা বোট ক্লাব হবে বাংলাদেশের সেরা ক্লাব। বিগত আন্দোলন সংগ্রামে অনেক সাধারণ মানুষ, ছাত্র জনতা শহীদ হয়েছেন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এই সুন্দর পরিবেশে যেন এই ক্লাব সবার স্মৃতিকেও ধরে রাখতে পারে, পাশাপাশি সুনামের সহিত ক্লাবটা যেন চলে, আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। স্ত্রীকে হত্যার পর থানায় হাজির হয়ে দায় স্বীকার করেছেন মুখলিসুর রহমান নামে এক ব্যক্তি। শনিবার দুপুরে রাজধানীর পল্লবী থানায় উপস্থিত হলে তাকে আটক করে পুলিশ। পরে মুখলিসুর রহমানের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মিরপুর 12 নম্বরের একটি বাসা থেকে তার স্ত্রী শামসুন নাহারের মরদেহ উদ্ধার করে। পল্লবী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে শনিবার সকাল 6টা থেকে 6:30টার মধ্যে মুখলিসুর বটি দিয়ে গলা কেটে স্ত্রীকে হত্যা করেন। দুপুর 2:30টার দিকে পল্লবী থানায় গিয়ে হত্যার কথা জানান তিনি। মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 10 জন। এ সময় বেশ কয়েকটি দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। শনিবার রাতে শহরের চরমুকুরিয়া এলাকায় ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ ঘটে। স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে খান এবং মৃধা বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার রাতে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভাঙচুর করা হয় দোকানপাট, আগুন ধরিয়ে দেওয়া হয় বসত ঘরে। এ সময় বেশ কয়েকটি হাত বোমা নিক্ষেপ করলে ইকবাল ব্যাপারী নামে এক যুবক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আর এ ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।